সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে থেকে আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট জার্নির সেকেন্ড ক্লাসটি করব এবং আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে কোটলিন বেসিক ফর অ্যান্ড্রয়েড। তো আজকের ক্লাসে আমরা মূলত শিখব কিভাবে কোটলিন দিয়ে আধুনিক অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোকে তৈরি করা যায়, বা এভাবেও বলতে পারেন কিভাবে কোটলিন ল্যাঙ্গুয়েজটিকে ভালোভাবে বোঝা যায় যাতে আমরা খুবই অ্যাডভান্স নেটিভ অ্যাপ্লিকেশনসগুলোকে ডেভেলপ করতে পারি। ওকে, সো এর আগের ক্লাসও আমরা কোটলিন নিয়ে একটু ব্রিফলি ইন্ট্রোডিউস করেছিলাম ঠিকই, তো যারা আগের ক্লাসটি দেখেনি তাদের জন্য তাও আরেকবার আমরা বলে দিই। কোটলিন হচ্ছে একটি অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার ল্যাঙ্গুয়েজ। তো মূলত কোটলিনটি আসলে কি? সো এটি হচ্ছে একটি মডার্ন, পাওয়ারফুল এবং কনসাইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা খুবই সহজ সিনট্যাক্স সম্পন্ন এবং খুবই নিরাপদ। এছাড়া এটি স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ, যার কারণে এটি সহজে ইউজেবল এবং বিভিন্ন ক্রস প্ল্যাটফর্মগুলোকে সাপোর্ট করে। সো এটি সৃষ্টি এবং ইতিহাস সম্পর্কে যদি একটু জানা যায়, এটি মূলত তৈরি করেছিল আপনার JetBrains কোম্পানি। যারা কম্পিউটার রিলেটেড ইতিহাস সম্পর্কে জানে তারা হয়তো জানবেন যে JetBrainsরাই মূলত ইন্টেল আইডিয়া এর নির্মাতা। এটির প্রথম পাবলিশ হয়েছিল 2000 সালে, বা বলতে পারেন প্রথম আবিষ্কার হয়েছিল 2011 সালে, যা পরবর্তীতে অফিসিয়ালি লঞ্চ হয়েছে 2016 সালে এবং এটির বর্তমানে থার্ড ভার্সন হয়তো চলছে, বা আপনার অ্যারাউন্ড এটির বর্তমানে 2.3.10 ভার্সন চলছে। সো এটিকে অ্যান্ড্রয়েডের অফিসিয়াল ভাষা কেন বলা হয়? এটি সবচেয়ে বড় রিজন হচ্ছে 2017 সালে গুগল অফিসিয়ালি ঘোষণা করেছিল যে কোটলিন হলো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের একটি অফিসিয়াল সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ। এর আগে আমরা জাভা, C++ এগুলোই ব্যবহার করতাম। বর্তমানে এটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা সবচেয়ে জনপ্রিয় চয়েস, যেহেতু এটি ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টিভ এবং হাইলি ইউজেবল। এছাড়াও এটি সম্পূর্ণ জাভার সাথে ইন্টারকর্পোরেবল, অর্থাৎ এটি সহজে জাভা দিয়ে তৈরি করা অ্যাপ্লিকেশনসগুলোর সাথে ইন্টিগ্রেট করা যায়। এটি সবচেয়ে বড় রিজন হচ্ছে জাভা এবং কোটলিন একই প্রজেক্টে একই সাথে কাজ করতে পারে এবং কোটলিন জাভার কিছু বৈশিষ্ট্যগুলোকে ফলো করে, যার কারণে জাভার প্রোগ্রামগুলোতে বা জাভা দিয়ে তৈরি করা অ্যাপ্লিকেশনগুলোতেও আমরা কোটলিনটিকে ব্যবহার করতে পারি। তো জাভা হাইলি ইউজেবল ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যারা জাভা প্র্যাকটিস করেছেন বা জাভা সম্পর্কে জানেন, জাভা অনেক ভালো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে ব্যবহার করে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড অ্যাপ অবধি তৈরি করতে পারবেন। বাট জাভাতে কাজ করা একটু প্রবলেম, যেহেতু ওখানে অনেকগুলো লাইন লিখতে হয় প্রোগ্রামিংয়ের। তো সেটারই সলিউশন হিসেবে আমরা কোটলিনটা ব্যবহার করি। যেমন এক্সাম্পল স্বরূপ ধরুন, আমরা আজকে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ধরবো না, আমরা যেহেতু ভাষাটা প্র্যাকটিস করছি, আমরা এখানে অনলাইনে কোটলিন প্লেগ্রাউন্ডটা ব্যবহার করছি। তো এটা হচ্ছে একটা কোটলিনের বেসিক হ্যালো ওয়ার্ল্ড, যেটাকে আমরা রান করলে আমাদের রেজাল্ট আসছে টার্মিনালে। এরকম সিমিলার জিনিসটাকে আমরা জাভাতে যদি করতে যেতাম, আমাদের ফেলে রাখলো মিনিমাম 4টা লাইন লিখতে হতো। তো কোটলিন আর জাভার মধ্যে মূলত এই বৈশিষ্ট্য। কোটলিন কিছুটা আপনার পাইথনের সাথে তুলনা করতে পারেন। পাইথন যেরকম ফরগ্রাউন্ডে আপনার রান হচ্ছে পাইথন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেটা C++ এর লাইব্রেরিজগুলোকে ইউজ করে। কোটলিনও কিছুটা সেরকমই। কোটলিনের সবচেয়ে বড় ভালো বৈশিষ্ট্য হচ্ছে জাভার সব লাইব্রেরিগুলোই আমরা মূলত কোটলিনে ব্যবহার করতে পারি, যার কারণে জাভার যে বৈশিষ্ট্য, স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে আমরা কোটলিনে সহজেই ইন্টিগ্রেটও করতে পারি এবং সময়ের সাথে ব্যবহারও করতে পারি, যার কারণে আমাদের প্রোগ্রামসগুলো হাইলি কোয়ালিফাইড হয়। এছাড়াও অনেক স্টেবল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। এছাড়াও কথা হচ্ছে তাহলে কেন কোটলিন ব্যবহার করবেন? আমাদের কাছে তো ফ্লাটারের জন্য ডার্ট ল্যাঙ্গুয়েজও আছে, বা যারা সিনিয়র লেভেলে তারা হয়তো জাভাটাই ব্যবহার করতে পারেন। কোটলিনটাই কেন? এটা প্রথমত হচ্ছে কোটলিনের মধ্যে নাল সেফটি আছে, যেটা অ্যাপটাকে ক্র্যাশ হওয়া থেকে কমায়। তো নাল সেফটিটাকে আমরা আমাদের আজকে ক্লাসটাতে একটু ইন্ট্রোডিউস করাবো বা একটু ব্রিফলি বলবো। তো নাল সেফটিটাকে যদি তাও আরেকবার বোঝানো যায়, নাল সেফটি হচ্ছে যদি আপনার কোনো প্রকার ভ্যালু না থাকে, তবেই আপনার প্যারামিটারটা পাস হবে। তো এটা অনেক সময় আমাদের অ্যাপ্লিকেশনে এরকম প্রবলেম থাকে যে
কোনো প্রকার যদি ভ্যালু আমরা অ্যাসাইন্ড না করি তাহলে যখন আমরা সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করি সেটা ক্র্যাশ হয়ে যায়। তো এই টাইপের প্রবলেমগুলোর জন্য কোটলিনে প্রিবিল্ড নাল সেফটি অপশনটি রয়েছে। এছাড়া কোটলিনের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যেটা সেটার কনসিস সিনট্যাক্স, অর্থাৎ কম লিখেও আমরা অনেক বেশি কাজ করা যায়। আমরা খুবই সিম্পলি চাইলে একটা ফাংশন তৈরি করতে পারি 2 লাইনের মধ্যে, যেখানে জাভা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে আমাদের আরও বাড়তি লিখতে হয়। তো এটা হচ্ছে কোটলিনের একটি ভালো দিক। এছাড়া ফাংশনাল প্রোগ্রামিংয়ের জন্য কোটলিন খুবই ভালো, মানে বিভিন্ন ধরনের লজিক আপনি সহজে অ্যাপ্লাই করতে পারবেন ফাংশন ডিফাইন করার ক্ষেত্রে। এছাড়া আপনার কোডিং স্টাইলটা খুব স্টেবল, বাড়তি কোনো কিছু করতে হয়নি। এবং কোটলিনের সবচেয়ে ভালো জিনিস যেটা, লেস কোড মোর পাওয়ার। সো আমরা মূলত কোটলিন ব্যবহার করে আমরা কোড ডুপ্লিকেসি কমাতে পারি এবং ডেভেলপমেন্টের খুব দ্রুত হতে পারে, সহজে ক্লায়েন্টের জন্য অ্যাপ্লিকেশনসগুলোকে ডেভেলপড করতে পারি। শুধু অ্যান্ড্রয়েডের জন্য না, আমরা আইওএসের জন্যও এটা করতে পারি। এছাড়াও তো আজকের সিলেবাসে আমরা মূলত দুটো জিনিসকে পয়েন্ট আউট করব। একটি হচ্ছে আপনার ভেরিয়েবল, একটি হচ্ছে আপনার অ্যাকচুয়ালি 4। আমরা আমাদের আজকের ক্লাসে আমাদের 4টি পার্ট হবে এবং এই 4টি পার্টে আমরা 4টি বিশেষ পার্টস, মানে কোটলিনের যে 4টি বৈশিষ্ট্য সেই 4টি জিনিস নিয়েই কাজ করব। এবং এই ক্লাসের শেষে আপনার থেকে খুবই ভালো একটি ধারণা হয়ে যাবে যে কোটলিন কী, কেন, কিভাবে, কোথায়, কখন, কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা কোটলিনের মধ্যে আজকে শিখব যে ভেরিয়েবলস, ফাংশন, কন্ট্রোল ফ্লো এবং ওওপি কনসেপ্ট। সো আজকের লক্ষ্য কোটলিনের ফাউন্ডেশন ভিত্তি সম্পর্কে শেখা এবং আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জার্নিটি স্টার্ট করা। চলুন শুরু করা যাক। আশা করি এতটুকু বোঝা গিয়েছে, কোনো প্রকার প্রবলেম নেই। আজকের কোডটি আমরা মূলত অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যবহার করব না, যেহেতু আমরা শুধু কোডই লিখছি, কোডগুলোকে প্র্যাকটিস করছি, তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর দরকার নেই। আমরা অনলাইন থেকে কোটলিন প্লেগ্রাউন্ডটা ব্যবহার করছি। আপনারা জাস্ট সিম্পলি ক্রোম বা ফায়ারফক্স বা আপনার যে ব্রাউজারে আপনি ব্যবহার করেন সেখানে গিয়ে জাস্ট কোটলিন ল্যাঙ্গুয়েজ কোড রান টাইপ করলেই হবে। আপনি আপনার ডেফিনেশন জিনিসটি পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনি যে কোনো প্লেগ্রাউন্ডে যাবেন গিয়ে, তো এখানে অনেকগুলো অপশান আছে, সবচেয়ে ভালো এটা বা যেটা আপনি প্রেফার করেন। তো সেখানের মধ্যে গিয়ে আপনি সহজে আপনার ল্যাঙ্গুয়েজটাকে করতে পারবেন। সো যেমন এটি একটা কোটলিনে তৈরি করা ল্যাঙ্গুয়েজ। সো আমরা আমাদের প্রথম টপিক যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ভেরিয়েবলস। সো যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে এসেছেন তারা হয়তো জানেন যে ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি। আমরা মূলত আজকের ক্লাসে সেগুলোকেই এক্সিকিউট করব বা বলতে পারেন সেগুলোকে ইউজ করা শিখব। ওকে, তো আমাদের প্রথম টপিক হচ্ছে ভেরিয়েবলস। তো প্রথমে বলে রাখি যে কোটলিনে ভেরিয়েবল এবং ডাটা টাইপ কীভাবে কাজ করে। ওকে, ভেরিয়েবল হলো এমন জায়গা যেখানে আমরা তথ্য মূল বা যেটাকে আমরা ডাটা বলি, ডাটাটাকে রাখি। এটা ঠিক যেমন একটা বক্সের মতো, যেখানের মধ্যে ধরেন একটা বক্স আছে, সেই বক্সটার নাম দিলাম টয়স। ধরেন একটা বক্স আছে, সেই বক্সের নাম দিলাম টয়, এবং সেই বক্সের মধ্যে আপনি আপনার খেলনা, প্যান্স এবং বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিসগুলো রাখলেন। তো কোটলিনও মূলত সেরকমই। সো কোটলিনে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার মূলত দুইভাবে করে থাকি, একটা হচ্ছে ভাল আর একটা হচ্ছে ভার। সো সর্বপ্রথম মনে রাখবেন একটা জিনিস, তাও আগে বলে রাখি, আমরা এখনও ফাংশন পার্টটুকুতে যাইনি ঠিকই, বাট এই জিনিসটা বলে রাখা ভালো। যখন আপনি কোটলিনে কোড লিখবেন, সে কোডটাকে রান করার ক্ষেত্রে আপনাকে একটা ফাংশন আগে থেকে ইউজ করতে হবে। ফাংশন ইউজ করার মাধ্যমে আপনি মূলত কোটলিনের মধ্যে
মূলত ফাংশন রান করার মাধ্যমেই আপনি কোটলিনের মধ্যে যে কোনো প্রোগ্রামসগুলোকে বা যে কোনো কোড ব্লকগুলোকে রান করতে পারবেন। তো ফাংশন ডিফাইন করার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফান দিয়ে আমরা মূলত আমাদের ফাংশনের নামটি দিই। যেমন এখানে ফান দিয়ে আমরা আমাদের ফাংশনের নাম, এবং এই মেইনটি হচ্ছে একটি ফাংশন। তো এটা প্রিবিল্ড, আপনি যদি চান নিজের মতো ফাংশন ডিক্লেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, সো এখন আমরা একটা জিনিস বললাম যে আমরা দুইভাবে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, একটা হচ্ছে আপনার ভাল, আরেকটি হচ্ছে আপনার ভার। ওকে, সো ভাল কখন ব্যবহার করব, ভার কখন ব্যবহার করব, এটা একটা কনফিউশন থেকে যায় সবার, কারণ এই সেম জিনিসটা আমাদের কনফিউশনটা আপনার পিএইচপির ক্ষেত্রেও হয়। তো প্রথমত বলে রাখি, ভাল এটা হলো কনস্ট্যান্ট ভেরিয়েবল, অর্থাৎ একবার ভ্যালু অ্যাসাইন করলে সেটাকে পুনরায় আপনি চেঞ্জ করতে পারবেন না। প্রোগ্রামে যখন আপনি চাচ্ছেন এমন কিছু ভেরিয়েবলসকে ডিক্লেয়ার করতে যেটা আপনি সম্পূর্ণ প্রোগ্রাম বা সম্পূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন বা বলেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানে কোথাও চেঞ্জ করবেন না, তখন আপনি ব্যবহার করবেন ভাল মানে হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, যা একবার অ্যাসাইন করলে পুনরায় চেঞ্জ করা যায় না, রাইট? এরপর হচ্ছে ভার হচ্ছে একটা মিউটেবল ভেরিয়েবল। মিউটেবল মানে এটাকে যখন যেখানে ইচ্ছে তখন সেভাবে ইচ্ছে আমরা এটাকে ম্যানিপুলেট বা বলতে পারেন অ্যাসাইন করা ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে পারবো, বা সেখানে অন্য কিছু স্টোর বা অ্যাড করতে পারবো। তো সেটার একটা এক্সাম্পল দিই। প্রথমে আমরা সর্বদা বললাম যে আমরা একটা ফাংশন রেখে দেব যাতে আমরা সেখান থেকে সহজেই কোড ব্লকগুলোকে রান করতে পারি। তো আমরা একটু স্পেস নিয়ে নিই, এবং স্পেস নেওয়ার পর আমরা এখান থেকে কোড ব্লকগুলো লিখব। প্রথমে আমরা ভালটাকে ব্যবহার করি। আমরা যদি ভাল ব্যবহার করি, আমরা প্রথমে ব্যবহার করলাম ভাল, এবং ভাল দিয়ে আমরা একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলকে বানাবো, যেখানের মধ্যে ধরেন আমরা একটা নামকে স্টোর করলাম যেটা আমরা পুরো প্রোগ্রামের মধ্যে বা অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও চেঞ্জ করব না। তো আমরা শুরুতেই বললাম ভাল আর ভার কখন ব্যবহার করতে হয়, তো এটা একটু নোট ডাউন করে রাখলে আপনাদের জন্য ভালো। তো আমরা ভাল দিয়ে কোনো ডেটাকে যদি স্টোর করতে হয়, ভাল কিন্তু ভেরিয়েবল না, ভাল হচ্ছে ভেরিয়েবলকে, যেমন একটা জিনিস খেয়াল করেছেন, ফান হচ্ছে ফাংশনকে কল করলাম, বা আমরা আমাদের প্রোগ্রামকে এটা জানান দিলাম যে এখানে যা লেখা আছে ফানের পর সেটা একটা ফাংশন। সেম ভেরিয়েবলের ক্ষেত্রেও ভাল মূলত আমাদের অ্যাপ্লিকেশনকে বলবে যে এটার পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমাদের একটি ভেরিয়েবল। তো আমরা একটা ভেরিয়েবল তৈরি করি, ধরেন আমি লিখলাম নেম হচ্ছে একটি ভেরিয়েবল। তো ভেরিয়েবলকে অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা কোটেশন এভাবে দিয়ে নেম আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম। ওকে, নেম ভেরিয়েবল তৈরি করার পর এখানে আমরা আমাদের ভ্যালুটাকে অ্যাসাইন করব। সো অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের সব কিছুকে উল্লেখ করে দিতে হবে যে পরবর্তী লাইন যেটা লিখছি সেই লাইনের ওয়ার্ডটি কী কাজ করে। তো নেম জিনিস যেটা, যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে এসেছেন তারা বিভিন্ন ধরনের ডাটা টাইপ সম্পর্কে নলেজ রাখেন। যারা ডাটা টাইপ সম্পর্কে নলেজ রাখেন না তাদেরকেও আমরা বলে দেব, সমস্যা নেই। এর আগে আমরা কোডটি দেখিয়ে দিই। তো যেহেতু আমরা নেম যেটা সেটা টেক্সট, তো টেক্সট মানে প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা টেক্সটকে স্ট্রিং বলি, আর নাম্বারসকে ইন্টেজার বলি, রাইট? তো এটা যারা জানেন তাদের জন্য খুব ভালো, আর যারা জানেন না সমস্যা নেই, তাদেরকেও বলে দেবো। তো আমরা এখানে ব্যবহার করব স্ট্রিং। স্ট্রিং আমরা মূলত বলছি যে আমি এখানে যে লেখাটি অ্যাড করছি সেটি একটি স্ট্রিং, এবং আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করে আমরা একটা টেক্সট লিখব। ধরেন আমরা একজন ব্যক্তির নাম দিই রহিম। সো এই ব্যক্তিটির নাম হচ্ছে রহিম। সো আমরা এখানের মধ্যে স্ট্রিং লেখাটি কেন ব্যবহার করলাম? আমরা এখানে স্ট্রিং লেখাটি ব্যবহার করার সবচেয়ে বড় রিজন হচ্ছে
যে আমরা এটা বুঝাতে চাচ্ছি আমি যে এই নাম যেটি লিখেছি এটি হচ্ছে একটি টেক্সট। এখন আমরা ভার্ব ব্যবহার করলাম, এবার আমরা ভার্ব ব্যবহার করি। যে কোনো একটা ব্যবহার করতে পারেন প্রোগ্রামে। ভার্ব ব্যবহার করবেন যখন আপনি কোনো ভেরিয়েবলকে কনস্ট্যান্ট রাখতে চাচ্ছেন, আর ভার্ব ব্যবহার করবেন যখন কোনো কিছুকে কনস্ট্যান্ট রাখতে চাচ্ছেন, আর ভার্ব ব্যবহার করবেন যখন কোনো ভেরিয়েবলকে আপনি মিউটেবল করতে চাচ্ছেন, মানে যখন দরকার তখন চেঞ্জ করবেন। তো এখন আমরা ভার্ব ব্যবহার করে নিয়েছি, আমরা ভার্বটাকে ব্যবহার করি, মানে মিউটেবল, যেটাকে আমরা চেঞ্জ করব। আমরা নামটাকে রেখে দেব, নাম্বারটা চেঞ্জ হবে। তো আমরা যেহেতু এবার নাম অ্যাড করেছি, আমরা একটা এইজ অ্যাড করব। একটা জিনিস খেয়াল রাখবেন, এইজটাও কিন্তু ভেরিয়েবল, নেমটাও কিন্তু ভেরিয়েবল, জাস্ট ভেরিয়েবলের ধরন আলাদা। ওকে, অডিওতে আশা করি কোনো প্রকার প্রবলেম হচ্ছে না, তাও যদি অডিওতে প্রবলেম হয় একটু সাউন্ড ইনক্রিজ করে নিয়েন। এরপর এখন আমরা তো স্ট্রিং অ্যাড করেছি, তো এটা কি হবে? এটা হবে আমাদের ইন্টেজার, যেহেতু নাম্বার ইন্ট। আমরা ইন্ট দিয়েও সিম্পল ফরম্যাটে আমরা ইন্টেজার দিয়ে আমরা আমাদের নাম্বারটাকে অ্যাসাইন করব। তো যেমন আমরা আগেরবার কোটেশন দিয়েছি, এবার কিন্তু আমরা আর কোটেশন ব্যবহার করব না। ওকে, এবার আমরা মূলত কোটেশনটা ব্যবহার করব না, যেহেতু নাম্বার ইন্টেজারের ক্ষেত্রে কোটেশন ব্যবহার করে না। এটা যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে এসেছেন তারা জানেন, আর যারা জানেন না তাও বলে দিচ্ছি যে কোটেশন শুধু স্ট্রিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, নাম্বারসের ক্ষেত্রে কোনোদিন কোটেশন ব্যবহার করা হয় না। তো আমরা জাস্ট 20 লিখে দেব। ওকে, সো আমাদের এখানে হয়ে গেছে, আমাদের দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, একটি ফাংশন, মেইন ফাংশন আমরা ডিক্লেয়ার করে রেখেছি, দুটি ভেরিয়েবল আমরা অ্যাসাইন করেছি। এখন কথা হচ্ছে এই জিনিসটাকে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট মূলত কিভাবে করবেন? তো সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বিল্ড ইন একটা অপশান আছে যেটার নাম হচ্ছে আপনার প্রিন্ট ইন। প্রিন্ট ইনের মাধ্যমে আমরা যে কোনো ভেরিয়েবলসকে প্রিন্ট করতে পারি বা যে কোনো ডেটাকে প্রিন্ট করতে পারি। ওকে, সো আমরা আরেকটু নিচে যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা লিখব প্রিন্ট PRINT প্রিন্ট ইন। সো প্রিন্ট ইনের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রিন্ট ছোট হাতের হবে, ইনের ক্ষেত্রে আইটা বড় হাতের হবে। প্রিন্ট ইন, আমরা প্রিন্ট ইন দিয়ে আমরা প্যারেনথেসিস নেব, প্যারেনথেসিসের ভিতর আমরা কোটেশন নেব। তো কোটেশনের ভিতর মূলত আমাদের ভেরিয়েবলসটাকে প্রিন্ট করব, তো আমরা আমাদের ভেরিয়েবলটাকে উল্লেখ করব। তো প্রথমে আমরা আমাদের ভেরিয়েবল নেম লিখব। এটা এভাবে করি যে আমরা প্রথমে একটা টেক্সট নিই, যে ইউজার নেম, একটু সাজাচ্ছি, এটা লিখতে হবে এমন কোনো কথা নয়, এটা জাস্ট সাজাচ্ছি। এখন কথা হচ্ছে আপনি এখানে ভেরিয়েবলটাকে কিভাবে লিখবেন, এটা একটা কনফিউশন থেকে যায় সবার থেকে, যে আমি কি শুধু নেম যদি লিখে দিই তাহলে কি ভেরিয়েবলটা প্রিন্ট হবে? দেখি হয় নাকি, আমি নেম লিখে দিলাম এবং রান করলাম, কি দেখাচ্ছে? আনসলভেন্ট রেফারেন্স ইন প্রিন্টিং। এটা রিজন কি? এটা রিজন হচ্ছে এটা ভেরিয়েবল, এটা টেক্সট। এখন টেক্সটকে ভেরিয়েবল হিসেবে বোঝানোর জন্য আমরা ডলার সাইন ব্যবহার করব। তো ডলার সাইন ব্যবহার করলে তো আমাদের এখন ঠিক আছে। তো এটা আমরা এবার চেক করে দেখি আমরা যেটা লিখলাম সেটা কি আসলে ঠিক আছে নাকি। সো এটাকে যদি আমরা চেক করি, আমাদের এখানে টাইটেল দেখাচ্ছে। তো সেমভাবেই আমরা যদি সেম জিনিসটা আবার করি, যে এবার আমরা চাচ্ছি আমরা এইচটাকে প্রিন্ট করাবো, তো সেটার ক্ষেত্রে আমরা সেম টেকনিক ব্যবহার করে আমরা জাস্ট প্রিন্ট ইন লিখব। 1 মিনিট, আমরা জাস্ট প্রিন্ট ইন লিখে আমরা এখান থেকে প্যারেনথেসিস অ্যাড করব। প্যারেনথেসিসের ভিতর কোটেশন থাকবে, কোটেশনের ভিতর আমরা প্রথমে লিখব, ধরেন একটা টেক্সট লিখি, এভাবে লিখি যে ইয়োর এজ। 1 মিনিট, your age.
আমরা কোটেশন আমরা এইভাবে দিয়ে এবার আমরা আমাদের ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। তো ভেরিয়েবলটা প্রিন্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করব আগে দেখালাম, সেম জিনিস করে এবার দেখি। ইয়াপ, আমাদের রেজাল্ট দেখাচ্ছে। সো এরপর এখন কথা হচ্ছে আমরা আমাদের ডেটাটাকে প্রিন্ট তো করলাম, বাট দুটোটারই তো রেজাল্ট দেখতে সেমই, মানে দুটোটাই তো প্রিন্ট হলো। এখন আমি এগুলোকে চেঞ্জ কিভাবে করব? এখান থেকে তো আর চেঞ্জ করব না, আমরা তো আর জাস্ট এখানে গিয়ে এগুলোকে চেঞ্জ করব না, রাইট? আমরা কি করব, যখন আমরা অ্যাপ্লিকেশনসগুলোকে ডেভেলপ করব, অ্যাপ্লিকেশনে যখন কেউ কোনো কিছু ইনপুট করবে, ডেটাটা ব্যাকএন্ডের মধ্যে চেঞ্জ হবে। আর সেটা আমরা চেঞ্জ করব মূলত মিউটেবল ভেরিয়েবলসগুলো দিয়ে। তো এখন আমি ব্যক্তির বয়স 20 দিয়েছি, আর আমি চাচ্ছি ব্যক্তির বয়স চেঞ্জ করতে। আমি যদি, যেমন একটা মজার ব্যাপার, আমি যদি নেমটাকে চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে করতে পারবো না, যেহেতু এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট ভেরিয়েবলসগুলোকে চেঞ্জ করা যায় না, আপনাকে চেঞ্জ করতে হলে ডাইরেক্ট ইন্টারনালি সেটাকে চেঞ্জ করতে হবে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা সিম্পলি প্রথমে এটাকে আউট করে দিই। আমরা জাস্ট এখান থেকে আমরা এবার জাস্ট প্রথমত জাস্ট এই ভেরিয়েবলটাকে লিখব, যেহেতু আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আমরা লিখি 1 মিনিট, আমাদের ভেরিয়েবল কোথায় যাচ্ছে গিয়ে, হ্যাঁ বরাবর এখান থেকে একটু স্পেস নিই। আমরা লিখি এজ, যেহেতু আমরা এজটাকে চেঞ্জ করতে চাচ্ছি, এজ দিয়ে আমরা এখানে এবার যা আছে সেভাবে, জাস্ট আমাদের এখানে ইন্ট লিখতে হচ্ছে না, কারণ আমাদের ভেরিয়েবল অলরেডি ডিসাইড করা আছে যে ভেরিয়েবলের ফরম্যাট কী হবে। তো আমাদের এখানে ইন্ট লেখা কোনো দরকার নেই, আমরা জাস্ট ভেরিয়েবলের মানটাকে চেঞ্জ করব। তো মানটাকে চেঞ্জ করার জন্য আমরা জাস্ট ইকুয়াল দিয়ে 21 দিয়ে দিলাম। তো 21 দিলাম, এখন 20 আছে, আমরা 21 আপডেট করলাম, রাইট? এখন আমরা এই জিনিসটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা চাইলে এখান থেকেই প্রিন্ট করতে পারছি, জাস্ট এভাবে টাইপ করে দেখি কি দেখায়। আমাদের এখানে 20 দেখাচ্ছে। এটা রিজন হচ্ছে এখানে আর এখানের মধ্যে তফাৎ আছে। তফাৎটা খুবই সিম্পল। আপনি হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে এখানে এ আর এখানে এ এর মধ্যে ডিফারেন্স আছে। এটা অনেকে হয়তো খেয়াল করেছে নাকি জানি না, বাট দুটোটার মধ্যে একটা ডিফারেন্স আছে, দুটোটা দেখতে ডিফারেন্ট। এটার রিজন হচ্ছে আমি এখানে আগে ভেরিয়েবলটাকে অ্যাসাইন করে দিয়েছি, যার কারণে এখানে এটা দেখতে একটু ডিফারেন্ট হচ্ছে। এখন আমি সেই ভেরিয়েবলের মানটা এখানে নিচে চেঞ্জ করছি। তো সেটার জন্য আমরা প্রিন্টিং দিয়ে আগের যা আছে তাই দিয়ে দিব। তো আমরা এখান থেকে জাস্ট এই পোর্শনটিকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো এই পোর্শনটিকে কপি করে যখন আমরা এখানে দিয়ে দিলাম, এখন যখন এটাকে আমরা রেজাল্টটাকে চেক করে দেখব, আমাদের এখানে দুটি দেখাচ্ছে, একটি হচ্ছে 20 এবং আরেকটি হচ্ছে 21। তো আমাদের এখানে দুটি মান দেখাচ্ছে, আপগ্রেডেড এইজ। তো আমরা চাইলে এটাকে আরেকটু আপগ্রেড করতে পারি। আমরা দেখি এখানের মধ্যে কিছু চেঞ্জ করে কি দেখাই, আপডেটেড। আপডেট দেখি এখন দেখাচ্ছে এটা হচ্ছে যে আমাদের পুরনো ডেটা, এটা হচ্ছে আমাদের নতুন ডেটা। তো এখানের মধ্যে আমরা ভার্ল নেম স্ট্রিং যেটা, সেটা মূলত ভার্ল যে ভেরিয়েবল ডিক্লেয়ার আছে এটার মাধ্যমে আমরা নেমটাকে প্রথমত আরেকবার বলে দিচ্ছি, নেমটাকে আমরা প্রথমত অ্যাসাইন করেছি। ওকে, এই ভার্লের মাধ্যমে আমরা নেম নামে একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করেছি, যেটাকে আমরা চেঞ্জ করব না। আর ভারের মাধ্যমে আমরা আরেকটা ভেরিয়েবলকে অ্যাসাইন করেছি, যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো।
এখানে ডলার সাইন দিয়ে আমরা ভেরিয়েবলগুলোকে লেখার মেন কারণ হচ্ছে এটাকে মূলত প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে স্ট্রিং ইন্টারপোলেশন বলে অর্থাৎ ভেরিয়েবলের ভ্যালু স্ট্রিংয়ের মাধ্যমে প্রিন্ট করা। এটার রিজন হচ্ছে আপনি ডাইরেক্ট ভেরিয়েবলসগুলোকে প্রিন্ট করতে পারবেন না, একটা ভেরিয়েবলের মধ্যে অনেক ডেটা থাকতে পারে। তো যখন আমরা কোনো ডেটাকে প্রিন্ট করি তখন সেটাকে আমরা স্ট্রিংয়ের মাধ্যমে প্রিন্ট করি, যেটাকে স্ট্রিং ইন্টারপোলেশন বলে। ওকে, নামটা একটু কঠিন। তো আপনি ভারটাকে ব্যবহার করবেন পার্মানেন্ট কাজগুলোতে, যেখানে ভার ব্যবহার করবেন হোয়াইট বোর্ডের মতো, অর্থাৎ লেখার পর মুছা যায় এরকম। তো যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে এসেছেন তাদের ডাটা টাইপের নলেজ আছে, আর যাদের ডাটা টাইপ সম্পর্কে নলেজ নেই তাদেরকে আমরা একটু বলে দিই। ইন্ট, যেমন আমরা এখন দুটো ডাটা টাইপ ব্যবহার করলাম, স্ট্রিং আর ইন্ট। তো ইন্ট হচ্ছে যখন আপনি পূর্ণ সংখ্যা অর্থাৎ 10, 9, 1, 2, 3, 1 থেকে 100 এই যে পূর্ণ সংখ্যা ব্যবহার, তখন আপনি ইন্ট ব্যবহার করবেন। আর যখন আপনার সংখ্যার মধ্যে দশমিক এসে যাবে, দশমিক মানে ধরেন 10.5, 11.5, 20.5, তখন আপনি ব্যবহার করবেন ডাবল। ওকে, এগুলো হচ্ছে ডাটা টাইপ। আপনার এটা মূলত প্রোগ্রামকে এটা বোঝানোর জন্য বা কম্পিউটার সিস্টেমকে এটা বোঝানোর জন্য যে আমার এখানে ডাটা টাইপটা কি। ওকে, এরপর আছে আরেকটি ফ্লোট আর ডাবল অনেকখানি সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে ডাবল আমরা দশমিক সংখ্যায় ব্যবহার করি আর ফ্লোট হচ্ছে ছোট্ট দশমিক সংখ্যা, যেমন ধরেন 5.5 এফ এরকম। স্ট্রিং হচ্ছে টেক্সটকে রিপ্রেজেন্ট করার জন্য, যেমন ধরেন হ্যালো ওয়ার্ল্ড, হাই, হ্যালো, এরকম। বুলিয়ান, এরপর আছে আপনার বুলিয়ান মূলত দুটো ভ্যালু নিয়ে থাকে, একটি হচ্ছে ট্রু ফলস। যখন আপনি নিজের প্রোগ্রামের মধ্যে নির্দিষ্ট কোনো শর্তের সাপেক্ষে কাজ করবেন, যে মানে ট্রু হলে প্রোগ্রাম রান হবে, ফলস হলে প্রোগ্রামটি রান হবে না বা কোড ব্লকটি রান হবে না, তখন আপনি বুলিয়ানকে ব্যবহার করবেন। এরপর আরেকটি জিনিস আছে যেটি অনেকে হয়তো জানেন না বা অতটা ইউজ করে না, সেটা হচ্ছে চার, বা যেটাকে সিঙ্গেল ক্যারেক্টার ডাটা টাইপও বলা হয়। এটা মূলত সিঙ্গেল ক্যারেক্টার ওয়াইজ জিনিস নিয়ে কাজ করে। যখন আপনি কোনো সিঙ্গেল ক্যারেক্টার বা কোটেশন ব্যবহার করবেন বা সিঙ্গেল ক্যারেক্টার আইডেন্টিফায়ার ব্যবহার করবেন, তখন আমরা মূলত চারটাকে ব্যবহার করি। তো একটা জিনিস করা যায়, এই সবগুলোর একটা রিপ্রেজেন্টেবল আমরা দিয়ে দিই। সো আমরা এখানে কি করেছি, আমরা যেহেতু এখন আবার নিয়ে কাজ করছি, তো এগুলো একটা এক্সাম্পল দেখিয়ে দিই। তো এক্সাম্পল দেখানোর জন্য আমরা বাকি পোর্শনগুলো বাদ করে দিয়েছি, আর এই দুটোটাকে আমরা ভাল করে দিয়েছি, মানে কনস্ট্যান্ট করে দিয়েছি, যাতে মানে আমাদের জন্য সহজ হয়। এগুলোকে যেহেতু আমরা চেঞ্জ করছি না তাই। তো আমাদের অলরেডি স্ট্রিং আর ইন্ট আছে। তো এখন আমরা যেটা করব সেটা খুবই সিম্পল। আমরা সো কী করা যায়, হ্যাঁ, তো আমরা স্ট্রিং আর ইন্ট অ্যাড করে নিয়েছি। এবার আমরা কি অ্যাড করা যায়, আমরা একটা ডাবল মানে দশমিক সংখ্যা অ্যাড করি। তো দশমিক সংখ্যা অ্যাড করার জন্য আমরা সেম জিনিসগুলোকে ফলো করব। আমরা জাস্ট লিখব ভাল দিয়ে আমরা একটা দশমিক ভেরিয়েবল তৈরি করব। তো আমরা ভেরিয়েবলটার নাম দিলাম ডাবল বানান।
সো আমরা আমাদের একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম ডাবল। এবার এখানে আমরা আমাদের ডেটাটা অ্যাড করব। তো আমরা একটা ডাবল ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের ভিতর আমরা এখানে যেরকম স্ট্রিং ইন্ট উল্লেখ করেছি আমরা এখানেও সেম জিনিসটাই উল্লেখ করব। তো এখানেও আমরা উল্লেখ করে দেবো, যেহেতু আমরা ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হতে পারে, এটা আবার বলে দিই, যেখানে আপনারা চাইলে মাই ডাবল দিতে পারেন, এবিসিডি যা ইচ্ছা তা দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে এবার আমরা উল্লেখ করে দেবো যে আমরা ভেরিয়েবলে কী ধরনের আমাদের এটা ভেরিয়েবল। তো আমরা এখানে ভেরিয়েবলটার নাম উল্লেখ করছি, ডাবল। তো আমাদের ভেরিয়েবলটা হচ্ছে ডাবল। এবার এর মধ্যে কোটেশন না দিতে হচ্ছে না, আমরা দশমিক সংখ্যা অ্যাড করব, যেমন ধরেন 10.5 সামথিং। তো এটা হচ্ছে আমাদের ডাবল মানে দশমিক সংখ্যা। সেমভাবে ফ্লোটের মধ্যে আমরা যেটা করব, এই জিনিসটাকে আমরা নিচের দিকে বসাই। আবার ধরেন আমরা এখানে লিখলাম মাই ফ্লোট 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 দিয়ে আমরা ফ্লোটের মধ্যে যেমন ধরেন 0.6 সো এখানের মধ্যে আমরা একটা জিনিস করি, এখানের মধ্যে যে কোনো একটা মান নিয়ে সেটাকে আমরা এখানে মূলত যেটা করলাম, এটা হচ্ছে আপনার স্ট্রিং, এটা হচ্ছে ইন্ট, এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে ফ্লোট। বাকি ডাটা টাইপগুলো দেখাচ্ছি না, ওগুলো কিছুটা সেম। যেমন বুলিয়ানের ক্ষেত্রে ট্রু ফলস বসবে, ক্যারেক্টারের ক্ষেত্রে এ বি সি যে কোনো সিঙ্গেল ক্যারেক্টারগুলোকে বসানো হবে। ওকে, এবং এটাকে যদি আপনি প্রিন্ট করতে চান সেটাও খুব সহজ। আপনি জাস্ট যেটা করবেন, সিম্পলভাবে প্রিন্ট ইন লিখে সিম্পলভাবে প্রিন্ট ইন লিখে আপনি জিনিসগুলোকে প্রিন্ট করতে পারবেন। সো প্রিন্ট করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লিখব, তো ধরেন প্রিন্ট ইন। আমরা এখানে প্যারেনথেসিসটা নেব, প্যারেনথেসিসের ভিতর আমরা আমাদের কোটেশন দিয়ে ডেটাটাকে অ্যাড করব। তো আমরা যেটাকে প্রিন্ট করাতে চাচ্ছি, তো কোটেশনের ভিতর আমরা ধরেন লিখলাম, কি লেখা যায়, আমরা ডলার সাইন দিয়ে, কোটেশনের ভিতর আমরা ডলার সাইন দিয়ে লিখলাম আপনার এজ। যদি আপনি প্রিন্ট করাতে চান, 1 মিনিট,
হ্যাঁ, সো আমাদের এটা প্রিন্ট হয়েছে 20। ওকে, সো আমরা এখানে এইজ ব্যবহার করেছি, আমরা এখানে এইজের জায়গায় চালে ডাবলও ব্যবহার করতে পারছি। যেমন ধরেন আমি যদি এখানে এই যে ডাবল আসছে, আমি ডাবল দিলাম এবং এটাকে প্রিন্ট করাই, হ্যাঁ প্রিন্ট হচ্ছে। একটা জিনিস আপনাকে ক্লিক করে দিই, মানে ক্লিয়ার করে দিই, এখানে আমরা লিখেছি প্রিন্ট, এটা কিন্তু আইএন না, এটা হচ্ছে এলএন, প্রিন্ট লিন, এলএন। তো উচ্চারণের সময় অনেক সময় ভুল হয়, আমরা প্রিন্ট ইন বলি, বাট এটা নট আইএন, এটা হচ্ছে এলএন, প্রিন্ট লিন। ওকে, এটা মনে রাখবেন সবসময় যে আমরা প্রিন্ট ইন ব্যবহার করছি না, আমরা প্রিন্ট লিন ব্যবহার করছি, প্রিন্ট দ্য ল্যাঙ্গুয়েজ, ওই টাইপের কিছু একটা কনসেপ্ট। এবার আমরা শুরুর দিকে একটা নাল সেফটি নিয়ে কথা বলেছিলাম, যে কোটিনের সবচেয়ে বড় সুবিধা হলো নাল সেফটি, এবং এটার সাহায্যে আমরা নাল পয়েন্ট এক্সিকিউশন থেকে বেঁচে যাই। তো নাল পয়েন্ট এক্সিকিউশন হচ্ছে কোনো স্ট্রিংয়ের যদি ডেটা না থাকে এবং আপনি এমন ধরে নেন যে কোনো ভেরিয়েবলে যদি কোনো ডেটা না থাকে এবং আপনি পরবর্তীতে বা ইউজার সেই ভেরিয়েবলের মধ্যে ডাটা অ্যাড করবে, তারপর সে আউটপুট পাবে, তখন আমরা মূলত এই নাল জিনিসটাকে ব্যবহার করি। তো এটাকে এভাবে দেখেন যে আমরা এই পোর্শনগুলোকে বাদ করে দিই। ধরেন আমরা এখানের মধ্যে নেম ভেরিয়েবল যেটা আছে সেটার মধ্যে কোনো প্রকার ডাটা নেই, তখন আমরা একটা জিনিস ব্যবহার করব, আমরা এখানে একটা অপারেটর ব্যবহার করব। এখানে ডাটার জায়গায় দেওয়া আছে নাল, ডাটার জায়গায় আমাদের নাল দেওয়া আছে, ডাটার জায়গায় আমাদের নাল দেওয়া আছে। এটা মেন প্রবলেম হচ্ছে যে আমাদের কাছে কোনো ডাটা নেই, আমরা চাচ্ছি ইউজার নিজের থেকে ডাটা দেবে এবং সেটার পরিপ্রেক্ষিতে সে আউটপুট পাবে, তখন আমরা নাল অপারেটর ব্যবহার করব। নাল অপারেটর ব্যবহার করা হচ্ছে, নাল অপারেটর হচ্ছে আপনার একটি কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক হচ্ছে নাল অপারেটর। যখন আপনি কোনো ভেরিয়েবলের পর ভেরিয়েবলের ধরন, অর্থাৎ আমাদের ভেরিয়েবলটা স্ট্রিং, তো এখানে ইন্টও হতে পারে, ম্যাটার করে না ভেরিয়েবলটা কি, জাস্ট আপনি সেই ভেরিয়েবলের সাথে লাগিয়ে একটা অপারেটর অ্যাড করবেন, যেটা হচ্ছে আপনার নাল অপারেটর। তো নাল অপারেটর টোটাল 3 ধরনের আছে, একটা হচ্ছে নাল অপারেটর, একটা হচ্ছে ফোর্স আনর্যাপ, আরেকটা হচ্ছে এলভিশ অপারেটর। দুটোটারই অপশান, তিনোটাই দেখিয়ে দিচ্ছি। তো নাল অপারেটর ব্যবহার করার পর যদি আপনার এখানে কোনো ডেটা না থাকে আর আপনি চাচ্ছেন যে ইউজার ডেটা দেবে এবং সে পরবর্তীতে সেই ডেটাটা পাবে, তখন আপনি মূলত নাল অপারেটর ব্যবহার করবেন। তো এখন যদি আমরা এই নাল অপারেটরটাকে প্রিন্ট করি, তো এটা মূলত দিয়েছি যাতে আমরা এখানের মধ্যে ডেটাটাকে ইনপুট দিতে পারি, সেই জন্য। এখন আমরা কি করব, আমরা প্রিন্টিংয়ের মধ্যে দেখি এটা কি দেখায়, এখানে ডাবল দেখাচ্ছে, ডাবল তো কিছু নেই। এখানে কি দেখাচ্ছে খেয়াল করেছেন, এখানে নাল দেখাচ্ছে, মানে কোনো ডেটা নেই। এখন আমি এখানে একটা ডেটা ইনপুট দেব, তো ডেটা ইনপুট দেওয়ার জন্য একটু স্পেস নিই, এখানে আমি লিখি নেম, ওই সেম আগের মতো আমরা এখানে ডেটা ইনপুট দিচ্ছি, বাট একটা যে মনে রাখবেন আমরা এখানে ভার লিখেছি, আমরা এটাকে ভার করে দেব, কারণ এটা এখন আর কনস্ট্যান্ট নেই। যেহেতু কনস্ট্যান্ট নেই, আমরা এখানে ডেটা স্টোর করতে পারবো। এই কিছুটা শুরুর দিকে একটা কোড দেখিয়েছিলাম যেখানে আমরা এইচ চেঞ্জ করেছিলাম, সিমিলার আমরা এখানে একটা নেম দিই ডে। এখন এটাকে প্রিন্ট করি, আমাদের প্রথমটার রেজাল্ট দেখাচ্ছে নাল, এরপর যখন আমরা ডেটা অ্যাড করেছি সেটার রেজাল্ট দেখাচ্ছে দে। তো এখানে আপনি আরও দুটো অপারেটর আছে, একটা হচ্ছে ফোর্স আনর্যাপ, যদি নাল থাকে তাহলে এক্সিকিউশন থ্রো করবে, আর যদি নাল না থাকে তাহলে এক্সিকিউশন থ্রো হবে না। তো সেটার জন্য আমরা যে অপারেটরটা ব্যবহার করি সেটা হচ্ছে ডাবল এক্সক্লেমেটরি মার্ক। এই ডাবল এক্সক্লেমেটরি মার্ক ব্যবহার করলে যদি নাল থাকে, তো এখানে আমাদের কিছু দেওয়া নেই, ওই জন্য যদি এখানে আমাদের নাল থাকে তাহলে এটা কাজ হবে, আর যদি নাল না থাকে তাহলে কাজ হবে না। সেটা আমরা যখন কোডগুলো আরও করব তখন বড় কোডগুলোতে এই দুটো ব্যবহার করা হয়, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা শুধু নাল অপারেটরটাকে ব্যবহার করি। আরেকটা অপারেটর আছে আপনার এলভিশ অপারেটর, এটাকেও আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে যদি ভ্যালু নাল হয় তাহলে ডিফল্ট ইউজ করবে, যদি আপনার ভ্যালুটা নাল হয় তাহলে আপনার ডিফল্ট ভ্যালু যেটা থাকবে সেটা। তো এখানে আমাদের বাকি দুটো অপারেটরের জন্য কোনো প্রকার ডিফল্ট ভ্যালু বা নাল ভ্যালু দেওয়া নেই,
শুধু নাল দেওয়া আছে। ওই জন্য আমরা আমাদের প্রথম অপারেটর যেটা নাল অপারেটর সেটা ব্যবহার করছি। তো এগুলো যখন আমরা কোড লিখবো অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে তখন নাল অপারেটর দিলে এটা পুরো কোডটাকে চেক করে দেখবে। এখন পুরো কোড চেক করে আগে দেখতেছে যে আমার ভেরিয়েবলটা খালি, এবং সেই ভেরিয়েবলের মধ্যে পরবর্তী লাইনে আমি সেই ভেরিয়েবলটার মধ্যে একটা ডেটা স্টোর করেছি। সেমভাবে তো কখন কোন অপারেটর আপনি ব্যবহার করবেন সেটা বলে রাখি। নাল অপারেটরটা সবচেয়ে বেশি ব্যবহার করার হয়, এটার রিজন হচ্ছে এটা সেফটি বেল্ট হিসেবে কাজ করে। মানে ক্র্যাশ হলে, সিস্টেম ক্র্যাশ হয় না, প্রোগ্রাম ক্র্যাশ হলে আপনার সিস্টেমটা ক্র্যাশ হবে না। শুধু যে এরিয়াটা ক্র্যাশ হয়েছে সেখানে আমাদের নাল দেখাবে। আপনারা হয়তো খেয়াল করেছেন বিভিন্ন অ্যাপ্লিকেশন যখন নতুন নতুন অ্যাপ্লিকেশন টেস্টিং যারা করেছেন বা দেখেছেন, সেখানে অনেক জায়গায় হঠাৎ করে নাল একটা শব্দ পপ আপ হয়ে আসে। এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনার এই নাল অপারেটর। নাল অপারেটর কী করে, সেই কোড ব্লকটাকেই ডিসঅ্যাপিয়ার করে দেয় বা সেই কোড ব্লকটাকে অফ করে দেয় যখন সেখানে কোনো কিছু থাকে না। আর যদি আপনি অন্যান্য অপারেটর যেমন ফোর্স আনর্যাপ বা এলভিশ অপারেটর ব্যবহার করেন, সেগুলো হচ্ছে যে একটু প্রবলেমেটিক। যেমন ফোর্স আনর্যাপটা আমরা করি যে আমরা জোরপূর্বক কোডটাকে এক্সিকিউট করার যখন করাতে চাই তখন আমরা ফোর্স আনর্যাপটা ব্যবহার করি। তো এটা কিছুটা রিস্কি রাইডের মতো, যে যদি আপনার সিস্টেম ক্র্যাশ হয়ে যায় তাও আপনার যে এক্সপেনশনটা আছে সেটা রান হবে। সেখানে আরেকটা আছে আপনার এলভিশ অপারেটর, যেটা মূলত ডিফল্ট ভ্যালুর উপর কাজ করে, ব্যাকআপ প্ল্যান। যদি কোনো সময় আপনার সে পার্টিকুলার কোড ব্লকটা ক্র্যাশ করে তখন সেখানে একটা ডিফল্ট ভ্যালু আপনি অ্যাড করে দিবেন, যে ডিফল্ট ভ্যালুটা শো করবে যতক্ষণ না আপনার কোড ঠিক হচ্ছে। ওকে, এছাড়াও আরও কিছু অপারেটার্স আছে যেমন ধরেন আর্থমেট্রিক, কম্প্যারিজন, লজিক্যাল। তো এই অপারেটরগুলো সম্পর্কে আমরা একটু কথা বলি। প্রথমে আসি যে আর্থমেট্রিক। আর্থমেট্রিক হচ্ছে যৌক্তিক অপারেটর যেটাকে বলা হয়। যখন আপনি কোনো প্রোগ্রামে যৌক্তিকমূলক বা যুক্তিমূলক কাজ করবেন বা ধরেন গাণিতিক কাজ করবেন, তখন আমরা আর্থমেট্রিক অপারেটরসগুলোকে ব্যবহার করি। যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে এসেছেন তারা জানেন যে কখন এই আর্থমেট্রিক অপারেটরসগুলোকে আমরা ইউজ করি। ওকে, তো আমরা এই পোর্শনগুলো আর লাগছে না, আমরা বাদ করে দিলাম। আমরা প্রথমে একটা কাজ করি, আমরা ভার দিয়ে কিছু ভেরিয়েবলস নিই। ধরেন আমরা একটা এ নিলাম, এ ভেরিয়েবলের মধ্যে আমরা 10 অ্যাড করলাম। দ্বিতীয় ভেরিয়েবল নিলাম ভাল, সেটা নিলাম ভি এর মধ্যে নিলাম আপনার কত 5। এখন আমি চাচ্ছি 10 আর 5 যোগ করতে। যোগটা কিভাবে করব? যোগটা করব, এখন অনেকে হয়তো বলবেন যে আপনি একটা কাজ করেন $a প্লাস $b দেন, কাজ হয়ে যাবে। দেখি হয় নাকি? হয়তো হবে না। আমরা প্রিন্টিং দিলাম, আমরা প্যারেন্থেসিস নিলাম, আমরা এখানে লিখলাম $a প্লাস $b দিয়ে লিখলাম, দেখি হয় নাকি। নিশ্চিত এখানে এরর আসছে। এরর আসার সবচেয়ে বড় রিজন হচ্ছে এখানের মধ্যে আপনার লাইনটি কাজ করছে না। এটা কাজ কিভাবে করবে, আমরা এখানে একটা জিনিস ভুল করেছি। আমরা ডাইরেক্ট ডলার দিয়ে ভেরিয়েবলসগুলোকে করেছি, যার কারণে ভেরিয়েবলসগুলো যোগ হচ্ছে না। এটা আপনার পিএইচপির ক্ষেত্রে হয়, বাট এখানের ক্ষেত্রে হবে না। এখানে আমাদেরকে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমরা থার্ড ব্র্যাকেটে ব্যবহার করে এইগুলোকে প্রিন্ট করছি। আমরা এখানে প্রথমে কোটেশন নেব, কোটেশন নেওয়ার পর আমরা থার্ড ব্র্যাকেট নেব। থার্ড ব্র্যাকেটের বাইরে আমরা আমাদের ডলার সাইনটাকে রাখবো এবং এখানে এ প্লাস বি। এখন দেখি প্রিন্টিং হচ্ছে। সো মূলত এইভাবে করবে। এখন এখানে আপনি যদি চান এখানে আরও কিছু টেক্সট অ্যাড করবেন। যেমন আমরা শুরুর দিকে বললাম যে কেন শুরুর দিকে হয়নি, যে আমরা যদি এইভাবে ডলার সাইন দিই কেন এইভাবে হলো না। দেখেন এটা এক্সিকিউট হচ্ছে, এটা জাস্ট এরর। এখানে এটা রান হয়েও কোনো ডেটা শো করছে না। এটা রিজন হচ্ছে এটা পিএইচপির মধ্যে হয় ঠিকই, যেমন একটু হলো। দাঁড়ান আমরা এটাকে আরেকবার দেখাই। জিনিসটা হলো এটা একটা দেখায় বুদ্ধিমানের জিনিস। এটা দেখতে কিছুটা দেখেন যেমন জাস্ট প্রিন্ট হয়ে গেছে, এটা ডাইরেক্ট প্রিন্ট হয়ে গেছে, জাস্ট যোগ হয়নি। তো এই জিনিসটা খুব মজার, এটা প্রিন্ট হয়ে গেছে বাট কোনো যোগ হয়নি। বাট আমরা চাচ্ছি রেজাল্টটা প্লাস মানে যোগ হয়ে আসবে। এই সেম জিনিস ফরম্যাটে আপনি চাইলে এখানে বিয়োগ করতে পারেন, জাস্ট মাইনাস দিয়ে দিলাম,
মাইনাসটা করি, মাইনাস করার পর আমাদের এখানে 5 দেখাচ্ছে। সেমভাবে আমরা যদি এখানে ভাগ করি, ভাগ করলে 2 দেখাচ্ছে। সেমভাবে আমরা এখানে চাইলে আরও কিছু গুণ করতে যদি চাই, আমরা এভাবে গুণ করতে পারি, গুণের চিহ্ন, হ্যাঁ এভাবে আমরা অ্যাস্টেরিস্ক দিয়ে গুণ করতে পারি। গুণের ক্ষেত্রে আবার দেখিয়েন এক্স বসিয়ে দিয়েন না, গুণের ক্ষেত্রে অ্যাস্টেরিস্ক ব্যবহার করবেন। আর যদি আপনি মডিউলাস ব্যবহার করতে চান তাহলে মডিউলাসও ব্যবহার করতে পারেন। আমরা মডিউলাসটাও দেখি, মডিউলাস 0, যেহেতু 10 আর 5-এর মডিউলাস এমনও 0 হয়। এবার আমরা কম্প্যারিজন ব্যবহার করব। কম্প্যারিজন হয়তো আপনারা সবাই ছোটোবেলায় পাটিগণিত বা বীজগণিতের মধ্যে পড়েছিলেন, গ্রেটার দেন, লেসার দেন, ইকুয়াল, ওরকম আর কি। তো এখানেও আমরা সেম জিনিসই ব্যবহার করব, সব কিছু সেম থাকবে। তো আমরা চাচ্ছি যে এ কি বি এর থেকে বড় নাকি ছোট সেটা বোঝাতে। তো এখন দেখি এটা কি দেখায়, ট্রু দেখাচ্ছে। ট্রু মানে হচ্ছে এ মানে 10 5-এর থেকে বড়, ওই জন্য ট্রু দেখাচ্ছে। তো এটা ট্রু ফলস হিসেবে দেখায়। এখন কি 10 5-এর থেকে কি ছোট, দেখি কি দেখায়, ফলস। সেমভাবে 10 আর 5 কি ইকুয়াল, যদি আপনি এরকম ইকুয়াল দেন তাহলে কি দেখায়, ফলস, মানে 10 আর 5 ইকুয়াল না। সেমভাবে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, এটা ট্রু মানে নট ইকুয়াল। 10 আর 5 কি নট ইকুয়াল, হ্যাঁ নট ইকুয়াল। তো এই অপারেটরগুলো কখন কোথায় ব্যবহার করতে হয়, যখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাবো তখন সেখানের মধ্যে আপনাদের খুব সহজে দেখিয়ে দেবো যে মানে এটা কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। এরপর আমাদের আরেকটি লজিক্যাল। তো লজিক্যাল অপারেটর বেশি আমরা ব্যবহার করি, এটার রিজন হচ্ছে ট্রু ফলস। যেমন ধরেন এখানে মান দেওয়া আছে অ্যান্ড অর নট, লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড অর নট। যেমন ধরেন যদি আমি এখানে অ্যান্ড দিই, এই অ্যান্ড এটাকে বলা হয় অ্যান্ড অপারেটর। অ্যান্ড অপারেটরের মধ্যে আমরা এখানে মান ব্যবহার করব না, আমরা এখানে ভেরিয়েবলের মানের জায়গায় ট্রু ফলস ব্যবহার করব, কিছুটা বুলিয়ানের মতো। আমরা ট্রু ফলস রিলেটেড জিনিসগুলো ব্যবহার করব। তো কি দেখাচ্ছে, ফলস মানে অ্যান্ড এ অ্যান্ড বি প্রিন্ট করলাম যে আমরা এ অ্যান্ড বি এর মধ্যে আমরা লজিক অপারেটর ব্যবহার করছি, তো এখানে আমাদের ফলস দেখাচ্ছে। সেমভাবে আমরা যদি অর ব্যবহার করি, অ্যান্ড অর নট, তো অর একটা অপারেটর আছে, আমরা যদি অর অপারেটর, তো এটাকে অর অপারেটর বলে, অর ব্যবহার করি তাহলে ট্রু দেখাচ্ছে, মানে এ ট্রু। এরপর আরেকটা আছে নট মূলত আমরা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে ব্যবহার করি। আমরা চাইলে এখানে সিঙ্গেল ভেরিয়েবলটাকে নট দিয়ে ব্যবহার করি, তো সেখানে ক্ষেত্রে আমাদের কোটেশন লাগছে না। কোটেশন ছাড়া আমরা জাস্ট এভাবে সাইন, এটাকে নট ভেরিয়েবল বলে, নট ভেরিয়েবলটাকে আমরা এভাবে ইউজ করতে পারি, এই যে ফলস। তো এখানে দেখতে একটু কনফিউশন লাগতে পারে যে এগুলো কেন দেখছি, কেন করব। তো যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন। সো আজকের পার্টটা মূলত এতটুকুই ছিল। আমরা আমাদের সেকেন্ড পার্টের মধ্যে কন্ট্রোল ফ্লো নিয়ে কথা বলবো, যেটা মূলত ডিসাইড করে দেবে যে আপনার প্রোগ্রাম কিভাবে কাজ করবে বা কোন দিকে যাবে। ওকে, সো আজকের ক্লাসটা এতটুকুই, আশা করি সবাই ভালো থাকবে।